নির্বাচনের আগে এক বিরল ইতিহাস সৃষ্টি করলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যা করে গিয়েছেন, শেষ মুহূর্তে যা করেছেন, ইতিহাস তাকে স্মরণ করবে। বাংলাদেশের ইতিহাসে প্রফেসর ইউনূস সরকারের মতো কোনো ভালো সরকার আসেনি। দেখেন, আমাদের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে এটা নিয়ে নানান রিলেটিভ আলোচনা করা যায়, আপেক্ষিক বিষয়টা। কিন্তু যে ধ্বংসস্তূপের মধ্যে ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নিয়েছিলেন, তারপরে খুব অল্প সময়ের মধ্যে, মাত্র ১.৫ বছরের মধ্যে মোটামুটি একটা স্থিতিশীল নির্বাচন উপহার দিচ্ছেন। অনেক প্রশ্ন আছে নির্বাচন নিয়ে, তারপরও অতীতের সাথে তুলনা করেন, অন্যান্য সরকারগুলোর সাথে তুলনা করেন, এরকম সরকার, এরকম নেতৃত্ব বিরল। হাসিনা যা করে গিয়েছিল, এক প্রকার যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, বিশেষ করে কোনো একটা দেশে যদি পুলিশ ফাংশনাল না থাকে, ওই দেশটা তো ধ্বংস বলা যায়। কিন্তু সেখান থেকে ইউনূস টেনে উঠিয়েছেন এবং তার সরকার দুর্নীতি হয়েছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই সরকার আমলে যতটা কম দুর্নীতি হয়েছে, এই সরকার উপদেষ্টারা যতটা কম দুর্নীতিগ্রস্ত করেছে, কয়েকজন ছাত্র উপদেষ্টারাই করেছে, এত কম দুর্নীতিগ্রস্ত সরকার বাংলাদেশের ইতিহাসে কখনো আসেনি। হ্যাঁ, আসবে জামাত সরকার, তার আগে কখনো আসেনি। অতএব ইউনূস সরকার ব্যতিক্রম। দর্শক, যাওয়ার সময় অন্তর্বর্তীকালীন সরকার তাদের সমস্ত উপদেষ্টাদের সম্পদের বিবরণ প্রকাশ করেছে। উপদেষ্টাদের স্ত্রীদেরও সম্পদের বিবরণ প্রকাশ করেছে। অনেক উপদেষ্টার সম্পদ কমেছে, ২-১ বেড়েছে, বাড়াটা স্বাভাবিক, বৈধভাবেই বাড়তে পারে। কিন্তু দেখেন, এখন আপনারা পর্যালোচনা করেন কার সম্পদ কি, কিন্তু এই যে সম্পদের বিবরণী প্রকাশ করা, এইটা ইতিহাসে কে পেরেছে বলেন? এই সৎ সাহস কার ছিল? কারো ছিল না। প্রফেসর ইউনূস ডিড দ্যাট। এবং আমরা দেখছি যে অনেক উপদেষ্টার সম্পদ কমেছে এবং গরিব উপদেষ্টাও আছেন। তো দর্শক, অতীতে যারা এই ধরনের সরকারের দায়িত্ব নেয় তাদেরকে সাধারণত সেফ এক্সিট নিতে দেখা যায় না। ইউনূস সরকারে কেউ পালাবে না এবং তারা রেড পাসপোর্ট জমা দিচ্ছেন। সবচেয়ে বড় বিষয় যে নানান জল্পনা কল্পনা ছিল যে এরা আসলে ক্ষমতা নিয়েছে, ক্ষমতা ছাড়বে। তো এরা ক্ষমতা ছাড়ার লোক নয়, ক্ষমতায় বসলে আর ছাড়তে মন চায় না। নির্বাচন ওটা বলে কিন্তু দিবে না, হোক না। বিভিন্ন শঙ্কাযুক্ত পরিস্থিতি নিয়ে আমরাই কত আলোচনা না করেছি, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের নেতিবাচক জল্পনা কল্পনা সব ভুল প্রমাণ করেছে প্রফেসর ইউনূস সরকার। এবং আমরা দেখতে পাচ্ছি যে না, সত্যিকার অর্থেই একটা নির্বাচন আসছে। নির্বাচনে একদিন আগে আমি এই কথা বলছি। অতএব এটা একটা বিরল দৃষ্টান্ত। এবং নির্বাচনের ৪৮ ঘন্টা আগে প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যে ভাষণ দিয়েছেন সেটা ঐতিহাসিক। মূল যে দায়িত্ব প্রফেসর ইউনূসের, এই জায়গাটা কিন্তু তিনি ঠিক আছেন। যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে জিরো টলারেন্স, যাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয় তাদেরকে স্পেস দেওয়া যায় না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেননি। এবং এই আওয়ামী ফ্যাসিবাদ যেন আর কোনোদিন ফিরতে না পারে, স্থায়ীভাবে নিষিদ্ধ করার জন্য এক প্রকার গণভোটের আয়োজন করেছেন। এই গণভোট পাশ হলে আওয়ামী লীগ আর কোনোদিন ফিরতে পারবে না। সংস্কার, অনেক সংস্কার প্রফেসর ইউনূস মাত্র ১.৫ বছরের মধ্যে করেছেন, অনেক কিছু করেছেন। এবং যা করতে পারেননি, ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ করে দিয়েছেন, সেটা পাশ করার ব্যবস্থা করে দিয়েছেন। এইটি কত সুন্দর একটা ক্রিয়েটিভ মেথড, যে সংস্কারগুলো তোমরা করে এবং জনগণের বৈধতা নেয়ার। এমনিতে অর্ডিন্যান্স দিয়ে করলে ওটা কোর্ট বাতিল করে দিতে পারতো, কিন্তু গণভোট বাতিল করার সক্ষমতা কোনো কোর্টের নেই। অতএব একটা নতুন বাংলাদেশ আমরা পাবো, সেই বাংলাদেশের জনক কিংবা ভিত্তিপ্রস্তর স্থাপনকারী কিন্তু প্রফেসর ইউনূস। তো দর্শক, যাওয়ার সময় জাতির উদ্দেশ্যে যা ভাষণ দিয়েছেন এটা ঐতিহাসিক। আমি মনে করি যখন বাংলাদেশের ইতিহাস লেখা হবে পরবর্তীতে, আজ ১০-১৫-২০ বছর পর যখন এই জুলাই বিপ্লব নিয়ে থিসিস হবে, তখন ইউনূস সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হিসেবে, জুলাই বিপ্লবের শহীদরাই সবচেয়ে মর্যাদাবান, কিন্তু জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করেছেন, এদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হিসেবে তিনি ইতিহাসে স্থান পাবেন। তিনি যে আসলে সৎ লোক, ভালো লোক। এবং আরো একটা বিষয় বলতে হয়, ইউনূসকে নিয়ে সমালোচনা আছে, দুর্বলতা আছে, থাকবে। প্রত্যেক বনি আদমের এই ভুল দুর্বলতা আছে, ভুলের ঊর্ধ্বে কেউ নন। আমার আপনার পছন্দ মতো পৃথিবীর কোনো সরকার হবে না।
সৌদি আরব সরকারও আমার আপনার পছন্দ মতো না, আর আমেরিকান সরকারও না, আর যুক্তরাজ্যের ব্রিটিশ সরকারও না। কোনো সরকার আমার আপনার পছন্দ মতো হবে না, কিছু কিছু বিষয়ে বিরক্ত লাগবেই। কিন্তু তার মধ্যে প্রফেসর ইউনূস যে মানের কম বিতর্কিত, এত কম বিতর্কিত, কম সমালোচিত কোন সরকার বাংলাদেশে অতীতে কখনো আসেনি। রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হলে যেমন ডাক্তার শফিকুর রহমান হয়তোবা কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রী হবেন, তারপরে দেখবেন যে চতুর্দিক থেকে গালি কিভাবে খায়। হ্যাঁ, এটা গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু ইউনূস কোনো ভিন্ন মতের প্রতি কোনো নির্যাতন না, কিচ্ছু না, কিন্তু কোনো গালি খাননি, খেয়েছেন খুব লিমিটেড। এবং এই ইউনূস সরকারের আমলে যতটা মত প্রকাশের স্বাধীনতা ছিল, মানুষের চলাফেরা এবং আন্দোলনের স্বাধীনতা ছিল, এটাও বিরল। যার ফলে আপনারা দেখেছেন যে শুধু আন্দোলন আর আন্দোলন, শাহবাগ অবরোধ, যমুনা অবরোধ, অমুক তমুক তমুক। কেন? স্বাধীনতা আছে বলে মানুষ দাবি নিয়ে গিয়েছে, এবং স্যারের কাছে দাবি করলে আদায় হবে এই চিন্তা থেকে তারা ইউনূস স্যারের কাছে গিয়েছে। যে বাংলা এক একজনের বয়স 55-60 বছর, চাকরি করেন, এই দাবিটা কোন সরকার দিল না, ইউনূস স্যার দিবে। এই যে ইউনূস সরকার আমলে যে আন্দোলন, এটা স্যারের প্রতি প্রত্যাশা থেকে, ভালোবাসা থেকে, যে না স্যার দিবেন, এবং দিয়েছেন। অনেক কিছু করে দিয়েছেন যেটা স্বাধীনতার পর থেকে কোনো সরকার দিতে পারেনি। অতএব তার সময় যে আন্দোলনগুলো হয়েছিল, এটা স্যারের প্রতি ভালোবাসা এবং প্রত্যাশা থেকে, এবং অন্যদের প্রতি একটা হতাশা থেকে। তো এই জায়গায় দর্শক অনেক দাবি দয়া বাস্তবায়ন করে দিয়ে গিয়েছেন প্রফেসর ইউনূস স্যার, এবং অনেক দাবি আদায়ের পথ তৈরি করে গিয়েছেন। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত সরকার, কম সমালোচিত সরকার, এবং মত প্রকাশের স্বাধীনতা এত সুন্দর। আপনি প্রধানমন্ত্রী মানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে তুই, তাকারি, কুত্তার বাচ্চা, শুয়ারের বাচ্চা, যা ইচ্ছে তা বলতে পারতেন, কেউ কিছু বলতো না। উপদেষ্টাদের যা তা গালাগালি করতেন তার সামনে বসে, সরাসরি প্রশ্ন করতেন যে আপনি এইটা কেন করছেন, ফাজলামি করেন, এইভাবে প্রশ্ন করা যায়। কোনো বাংলাদেশে এটা কোনোদিন কল্পনা করেছে রানিং মন্ত্রীকে আপনি একদম জায়গায় জবাবদিহি করবেন? তবে এই সরকারের আমার ব্যক্তিগত একটা স্মৃতি এটা থেকে যাবে, তাতে যে সরকারি ক্ষমতা আসুক না কেন, এটা আমাদের জীবদ্দশায় হয়তোবা একমাত্র এবং প্রথম এবং শেষ যে আমরা এই সরকারের উপদেষ্টাদের তুমি বলতে পারতাম, এবং উপদেষ্টারা একবার সালাম দিলে 3 বার উল্টা সালাম দিয়ে স্যার স্যার বলতো সরকারের মন্ত্রীরা। তো এটা হয়তোবা আমরা ভবিষ্যতে মন্ত্রী হলেও এরকম অন্য মন্ত্রীদের তুমি বলতে পারবো, এটা হয় কিনা সন্দেহ আছে। যাই হোক, এটা একটা ব্যক্তিগত ফিলিংস বললাম জাস্ট। জাতির উদ্দেশ্যে প্রফেসর ইউনূস দীর্ঘ ভাষণ দিয়েছেন। এই ভাষণে আমি এবং পুরো জাতি আমি মনে করি কনভিন্সড, একটা সরকারের পক্ষে, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের সরকারের পক্ষে যা করা দরকার ইউনূস সেটা করেছেন, এবং যে আহ্বান জানিয়ে দিয়েছে আমরা সেই আহ্বানে সাড়া দিতে চাই।